সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। স্নাতক স্তরে তোমরা যারা পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি নিয়ে। পরিবেশবিদ্যা কোনো একটি একক বিষয় নয়। পরিবেশ এর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা বা পরিবেশে কোনো বিপর্যয় হলে সেই বিপর্যয়ে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্বন্ধে সঠিক ধারণা করার জন্য অন্যান্য শাখা যেমন রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, জীবনবিজ্ঞান, কৃষি, প্রযুক্তিবিদ্যা প্রভৃতি বিভিন্ন শাখার সাহায্য নেওয়া হয়। একটু বুঝিয়ে বলা যাক। বিজ্ঞান, পরিবেশবিদ্যার আলোচনায় বিজ্ঞানের ভূমিকা। জীববিজ্ঞান এমন একটি বিষয় যা নাকি জীবনের গল্প বলে, মানে উদ্ভিদ এবং প্রাণী তারা একে অপরের সঙ্গে কিভাবে আন্তঃসম্পর্কযুক্ত সেই সম্বন্ধে আলোচনা হয় জীববিজ্ঞানে। আবার বাস্তুবিদ্যা বুঝতে সাহায্য করে জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক। সুতরাং পরিবেশ এবং জীবের সামগ্রিকভাবে মানোন্নয়ন করার জন্য জীববিদ্যা বা বাস্তুবিদ্যা অবদান অসামান্য। পদার্থবিদ্যার কথা বলি। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা জলবায়ুর বিভিন্ন উপাদান পরিমাপ করার যন্ত্র উদ্ভাবনে সাহায্য করে। যেমন থার্মোমিটার পরিবেশের তাপমাত্রা নির্ধারণ করতে সাহায্য করে, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার জন্য ব্যবহৃত হয়, হাইড্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার জন্য ব্যবহৃত হয়। এইভাবে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে যা কিনা পরিবেশের বিভিন্ন উপাদানের পরিমাপ করার জন্য অপরিহার্য। সুতরাং বিজ্ঞান এবং পরিবেশবিদ্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর আলোচনা করি আইন। আইনবিদ্যার মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইনি সংরক্ষণ নীতি প্রণয়ন করা যায়। যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, জলদূষণ নিয়ন্ত্রণ আইন। এই যে বিভিন্ন নীতি যেগুলো তৈরি করা হয়েছে পরিবেশকে রক্ষা করার জন্য, তার জন্য কিন্তু আইনবিদ্যার অবদান অনস্বীকার্য। এরপর চলে আসি অর্থনীতি। কোনো দেশের অর্থনীতি সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভর করে। আবার আমরা যদি দেখি যে কোনো জায়গার পরিবেশ কেমন, তা কিন্তু সেখানকার মানুষের জীবিকা নির্ধারণের উপায়কে নির্ধারিত করে। একটু বুঝিয়ে বলি। কোনো পরিবেশের মৃত্তিকা যদি উর্বর হয় তাহলে সেই এলাকার মানুষদের জীবিকা আরোহণ কৃষি নির্ভর হয়ে থাকে। বা কোনো জায়গার পরিবেশের মৃত্তিকা যদি অনির্ভর হয় তাহলে সেখানে সাধারণত শিল্প বা কলকারখানা গড়ে ওঠার পারমিশন দেওয়া হয়, যদি গড়ে উঠলে সেখানকার গাছপালা বা জীবের উপর কোনো ক্ষতি না হয়। তাহলে সেই অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য জীবিকা নির্বাহনের সংস্থান কিন্তু সেই কলকারখানাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। সুতরাং অর্থনীতি এবং পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পর চলে আসি ভূতত্ত্ব। ভূতত্ত্ব মানে জিওলজি, যে শাখা পৃথিবীর গঠন, শিলা, ভূপ্রকৃতি প্রভৃতি নিয়ে আলোচনা করে। বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনা যেমন ভূমিকম্প, ধস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় বোঝার জন্য ভূতত্ত্বের জ্ঞান ভীষণভাবে থাকা দরকার। সুতরাং পরিবেশ রক্ষা করতে গেলে ভূতত্ত্বের জ্ঞানকে, তার ব্যাখ্যাকে কাজে লাগাতে হবে। এরপর চলে আসি ভূগোল। কোনো অঞ্চলের জলবায়ু মানে তার তাপমাত্রা, সেই অঞ্চলে বৃষ্টিপাত কেমন হয়, বা বায়ুমণ্ডল কীরকম, বায়ুতে কী ধরনের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড রয়েছে, বা মৃত্তিকা সেই অঞ্চলের ভেজিটেশন মানে গাছপালাকে কেমন হবে তাকে নিয়ন্ত্রিত করে। সুতরাং ভূগোলের জ্ঞান পরিবেশবিদ্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর চলে আসি ইতিহাস। ইতিহাসের মাধ্যমেই আমরা মানব সভ্যতার সৃষ্টির সময় থেকে মানুষ কিভাবে পরিবেশকে কাজে লাগিয়েছে বা পরিবেশকে ব্যবহার করেছে তার মানোন্নয়নের জন্য আমরা জানতে পারি। এবং ইতিহাস আলোচনা করলেই মানুষের ক্রিয়াকলাপ কিভাবে পরিবেশকে
রক্ষা করছে বা কিভাবে পরিবেশকে দূষিত করছে বা পরিবেশের ক্ষতি করছে সে সম্বন্ধে ধারণা করা যায়। আর সেই জ্ঞান থাকলেই পরিবেশের উন্নয়ন সম্ভব। এরপর আমরা চলে আসি নৃতত্ত্ব মানে অ্যানথ্রোপোলজি। নৃতত্ত্বের জ্ঞান আমাদের মানব সমাজ, তার সংস্কৃতি এবং তার বিশ্বাসকে বুঝতে সাহায্য করে। সুতরাং পরোক্ষভাবে বলতে পারি পরিবেশের রক্ষা বা মানবজাতির মানোন্নয়নের সঙ্গে নৃতত্ত্ববিদ্যার জ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর চলে আসি আমরা সমাজবিদ্যা। মানুষ সামাজিক জীব। সমাজ সংস্কৃতি উন্নয়ন হলেই পরিবেশের উন্নয়ন হবে। সুতরাং সমাজের মধ্যে পরিবেশ সম্বন্ধে সচেতনতাকে ছড়িয়ে দিতে গেলে সেই সংস্কৃতির অবদান অসামান্য। অর্থাৎ আমরা বলতে পারি সমাজবিদ্যা ব্যাখ্যা বা সমাজবিদ্যা থেকে যে আমরা তথ্য পাই বা সমাজবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পরিবেশকে উন্নয়ন করতে পারি। এরপর চলে আসি প্রযুক্তিবিদ্যা। প্রযুক্তিবিদ্যা পরিবেশের মান উন্নয়নের জন্য অপরিহার্য। যেমন প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে কম কার্বন নির্গত হয় এমন যানবাহন আবিষ্কার করা যেতে পারে, বা সৌরশক্তি, বায়ুশক্তি, এই বিভিন্ন শক্তিগুলোকে কাজে লাগানো যেতে পারে প্রাকৃতিক সম্পদ বা জ্বালানি ব্যবহার না করে, বা কলকারখানা থেকে যে বিভিন্ন দূষিত বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয় তার জন্য প্রযুক্তিবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত মানের বর্জ্য পদার্থ পরিশোধনের শোধনাগার তৈরি করা যেতে পারে, বা দূষিত জলকে শোধন করার জন্য পাম্পিং স্টেশন তৈরি করা যেতে পারে উন্নত মানের। সুতরাং প্রযুক্তিবিদ্যার জ্ঞান পরিবেশের মান উন্নয়নের জন্য ভীষণভাবে দরকার। এরপরে আমরা চলে আসি গণিত। জীববৈচিত্র্য তার পরিবেশ মানুষের ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল, এবং মানুষের ক্রিয়াকলাপ বা পরিবেশ কিভাবে জীববৈচিত্র্যকে নিয়ন্ত্রিত করে তাকে পরিসংখ্যান দিয়ে বোঝাবার জন্য ফলিত গণিতের অবদান অসামান্য। এরপর চলে আসি দর্শন মানে ফিলোসফি। দর্শন আমাদের মধ্যে নৈতিক বোধ জাগ্রত করতে সাহায্য করে যে পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব এবং মানুষের দায়িত্ব, এবং সেই দায়িত্ব বোঝার জন্য ফিলোসফি মানে দর্শনের অবদান অসামান্য। এরপর চলে আসি রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স। পরিবেশ রক্ষা কোনো একটি দেশের একক বিষয় নয়। কোনো একটি দেশ দূষিত হলে বা পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে তার প্রভাব কিন্তু তার পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়ে। সুতরাং বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের, শিক্ষাবিদদের একত্রিত হতে হবে এবং তার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এই যে বিভিন্ন দেশের মধ্যে যে সমন্বয় সাধন, তাতে সাহায্য করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। তাহলে আমরা কি দেখলাম যে পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়। সুতরাং পরিবেশের উপাদান রক্ষা করা, জীবের মানোন্নয়ন করা, বা পরিবেশে যে বিভিন্ন ধরনের বিপর্যয় হয়, ভূমিকম্প, তুষারপাত, জলস্ফীতি, তাকে বোঝার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য বা বিপর্যয় পরবর্তী কর্মসূচি নেবার জন্য আমাদের বিভিন্ন শাখার জ্ঞান, ব্যাখ্যা বা তথ্যের প্রয়োজন। সুতরাং পরিবেশবিদ্যা একটি বহুমাত্রিক বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।